গল্পের শুরুতে আমরা দেখি জাপানের রানী হিমিকো তার কালো জাদু দিয়ে পুরো রাজ্যটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছিল। দেশকে বাঁচাতে রাজ্যের লোকেরা একজোট হয়ে রানীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। শেষে তারা রানীকে বন্দি করে দূরে একটা দ্বীপে ছেড়ে আসে, একেবারে এমন একটা জায়গা যেখানে আশেপাশে কেউ ছিল না, ছিল শুধু নিঃশব্দতা আর রহস্য। অনেক বছর পর লর্ড রিচার্ড নামের একটা লোক একটা মানচিত্র খুঁজে পায়। এই মানচিত্রে লুকিয়ে ছিল সেই দ্বীপের হদিশ যেখানে রানীকে ফেলে আসা হয়েছিল। রিচার্ড তখন তার মেয়েকে লন্ডনে রেখে একাই বেরিয়ে পড়ে হিমিকোকে খুঁজতে। এই ঘটনাটা 7 বছর পার হয়ে গেছে। তার মেয়ে লারা এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন একটা MMA ফাইটার। লারার জীবনটা বেশ কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছিল। বাবার হারিয়ে যাওয়ার পর সে ছোটখাটো কাজ করে দিন কাটাতো। একদিন তার বাবার ব্যবসায়ী পার্টনার অ্যানা এসে লারার সাথে দেখা করে। অ্যানা বলে, তোমার এসব কষ্ট করে দিন কাটানোর দরকার নেই, তোমার বাবা তোমার জন্য অনেক কিছু রেখে গেছে, তুমি শুধু তোমার বাবাকে মৃত ঘোষণা করে দাও। কিন্তু লারা এখনো মানছিল না যে তার বাবা মারা গেছে, তাই সে পেপারটা সাইন করতে রাজি হয় না। সেই সন্ধ্যায় লারা তার বাবার কথা ভাবছিল। বাবা যাওয়ার আগে তাকে একটা নেকলেস দিয়ে গিয়েছিল যেটা তার মায়ের ছিল। পরদিন লারা যায় ক্রাফট হোল্ডিং বিল্ডিং এ, সেখানে তাকে বলা হয় সাইন করতে, যাতে তার বাবাকে সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়। ঠিক সই করার আগে লয়ার তাকে একটা পাজেল দেয় যার নাম কালাগুড়ি। এই পাজেলটা ছিল রিচার্ডের কাছে খুব স্পেশাল কিছু। লারা সেটা হাতে নেয় আর সলভ করার সাথে সাথেই বেরিয়ে আসে একটা লুকোনো চিঠি আর একটা চাবি। চিঠিতে লেখা ছিল আমার শেষ অবস্থানের প্রথম শব্দ। লারা তখনই বুঝে যায় এটা তার বাবার কবরের সাথে জড়িত কিছু। সে দৌড়ে যায় রিচার্ডের কবরের পাশে আর বাবার নামের আর লেটার চাপ দিতেই বেরিয়ে আসে একটা গোপন লকিং সিস্টেম। চাবি ঢুকিয়ে ঘোরাতেই কবরের এক পাশে একটা দরজা খুলে যায়। সেখানেই ছিল রিচার্ডের সিক্রেট অফিস। সেখানে লারা চোখ পড়ে একটা পুরনো ভিডিও ক্যামেরায়। সেই ক্যামেরাটাই তার বাবার একটা মেসেজ ছিল। সেই মেসেজে জানা যায় তার বাবা লারার মায়ের মৃত্যুর পরে সে একটা উপায় খুঁজেছিল যাতে আবার তার সঙ্গে দ্বিতীয় জগতে দেখা করা যায়। এই কারণে সে প্রজেক্ট হিমিকো নিয়ে কাজ করছিল। সে চেয়েছিল লারা যেন প্রজেক্ট হিমিকোর সব রিসার্চ কাগজপত্র পুড়িয়ে দেয়, কারণ এই গবেষণা যদি ভুল লোকের হাতে পড়ে তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে। আর ওখানেই লারা একটা বাক্স পায় যার উপরে হিমিকো লেখা আছে। কিন্তু পুড়িয়ে ফেলার বদলে লারা সঙ্গে সঙ্গে পড়া আর বোঝার চেষ্টা করে। সেখান থেকে সে জানতে পারে হিমিকোর ব্যাপারে, আর এটাও জানতে পারে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইয়ামাটা নামের একটা দ্বীপে। লারা বুঝতে পারলো যে তার বাবা হয়তো ওখানেই আছে, এমনকি যে ক্যাপ্টেন তার বাবাকে সেখানে নিয়ে যাবে তার সম্পর্কেও লারা জানতে পারে। কিন্তু যেহেতু লারা এখনো ডেথ পেপারে সাইন করেনি, তাই সে বাবার কোনো সম্পত্তি এখনো পায়নি। এই কারণে লারা তার মায়ের নেকলেসটা বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে পৌঁছায় সোজা হংকং এ। লারা মার্কেটের রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তার চোখে পড়ে সেই জাহাজটা দ্য অ্যান্ড্রিউস, যেটা সে খুঁজছিল। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন লু রেন গুলি চালিয়ে কিছু গুন্ডাদের সেখান থেকে তাড়িয়ে দেয় আর লারাকেও সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু তখন লু এতটা মদ খেয়েছিল যে জাহাজ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। লারা তার গায়ে পানি ছিটিয়ে দিয়ে তাকে জাগায় আর নিজের বাবার চিঠি দেখিয়ে তার সম্পর্কে জানতে চাই। লু বলে, আমার বাবার নামও তো লু, আর হতে পারে তোর বাবা হয়তো আমার বাবার সাথে যোগাযোগ করতে চেয়েছিল। লু জানায় তার বাবাও নিখোঁজ। এভাবে লু আর লারা বুঝতে পারে তাদের দুইজনের বাবাই একসঙ্গে একটা অভিযানে বেরিয়েছিল। লারা তখন জানায় তারা গিয়েছিল ইয়ামাটা আইল্যান্ডে। লারার বাবার ডায়েরিতে কিছু কোড লেখা ছিল যেখান থেকে বোঝা যায় তারা কোথায় গিয়েছিল। লু আন্দাজ করে নেয় এই কোডগুলো ছিল ঘড়ির কাঁটার মতো, আর লারা তা দিয়ে বুঝতে পায় এই দ্বীপটা ঠিক কোথায় আছে। লু লোকেশনটা দেখেই বলে, এই দ্বীপটা তো অসম্ভব বিপজ্জনক জায়গায়, ওখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, আর তাছাড়া আমি কেন যাবো, আমার তো আমার বাবার প্রতি টানই নেই। লারা তখন ওকে মোটা অঙ্কের টাকার অফার করে। লু একটু ভেবে বলে, ঠিক আছে আমিও যাবো। এরপর শুরু হয় তাদের বিপজ্জনক অভিযান। গন্তব্য ইয়ামাটা দ্বীপ, একটা এমন জায়গা যেটা পৃথিবীর মানচিত্রেও ঠিক মতন চিহ্ন করা নেই। যাত্রাপথে লারা পড়ছিল তার বাবার রেখে যাওয়া ডায়েরি। হঠাৎ সে লু এর জিনিসের ভিতরে একটা এশিয়ান দাদা খুঁজে পায়। সেখানে লেখা হয়েছিল রানী হিমিকোকে একটা বন্ধ দরজার পেছনে বন্দী করা হয়েছিল, আর সেই দরজাটা খোলার রহস্য খুঁজে পেয়েছিল রিচার্ড। লারা জানতে পারে রিচার্ডের এই মিশনের উপরে নজর রাখছিল একটা ভয়ঙ্কর সংগঠন, অর্ডার অফ ট্রিনিটি। এই গোপন সংগঠন চাই হিমিকোর ভেতরের অদ্ভুত শক্তি ব্যবহার করে পুরো দুনিয়ার উপর রাজত্ব করতে। রিচার্ড বুঝতে পেরেছিল যদি এই লোকগুলো একবার হিমিকোর শক্তি পেয়ে যায় তাহলে সারা দুনিয়া ধ্বংস করে দেবে। হঠাৎ করে রাতের ঝড়ে ঘুম ভেঙে যায় লারা। সে দেখে বাইরে বৃষ্টি, ঝড়, চারিদিক কাঁপছে। তারা বুঝতে পারে তারা এখন ইয়ামাটা দ্বীপের একদম কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু বড় বড় ঢেউয়ে জাহাজকে ডুবাতে শুরু করে। লু চিৎকার করে বলে, লারা জাহাজকে ছেড়ে দিতে হবে এক্ষুনি। কিন্তু লারা চায় বাবার ডায়েরিটা সে সঙ্গে করে নি। আর তখনই ঘটে একটা দুর্ঘটনা। জাহাজটা ঝড়ে আক্রান্ত হয়ে অর্ধেকটা ডুবে যায় জলের ভিতরে। লারা শেষ মুহূর্তে লাফ দেয় সমুদ্রে। ভয়ঙ্কর সেই ঝড় লু আর লারাকে আলাদা করে দেয়। লারা কোন রকম সাঁতরে পৌঁছয় দ্বীপের কিনারায়, কিন্তু ও ভাবেনি এই দ্বীপে আরো লোক থাকতে পারে। হঠাৎ করে পিছন থেকে কেউ এসে লারার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। পরদিন যখন লারা চোখ খুললো সে নিজেকে একটা তাঁবুর ভিতরে পায়। তার সামনে দাঁড়িয়ে ছিল একটা অপরিচিত লোক, নাম ম্যাথিয়াস ভোগেল। ম্যাথিয়াস বলল, তুমি জানো তোমার মতো আমারও একটা মেয়ে আছে, আর জানায় সে এই দ্বীপে 7 বছর ধরে আটকে রয়েছে। আমি এই দ্বীপ ছেড়ে যেতে পারছি না যতক্ষণ না এই মিশন পুরো হচ্ছে। লারা তাড়াতাড়ি করে নিজের ব্যাগ খোঁজে, কিন্তু সব উধাও। তখন ম্যাথিয়াস বলে, তোমার বাবার ডায়েরি এখন আমার কাছে,
এখন আমার যা দরকার সবই আমার হাতের মুঠোই। তারপর ম্যাথিউস জানাই, তোমার বাবাকে আমরা ধরেছিলাম, কিন্তু সে আমাদের কথা মতো কিছুই করতে চাচ্ছিল না, তাই বাধ্য হয়ে তাকে শেষ করে দিতে হয়েছিল। এই কথা শুনে লারার বুকের ভিতরটা কেঁপে ওঠে। তার বিশ্বাস হচ্ছিল না তার বাবা এখন বেঁচে নেই। পরে লারা বাইরে এসে দেখে পাহাড়ে ডাইনামাইট লাগানো হচ্ছে পাহাড়কে ধসিয়ে দেওয়ার জন্য। তাকে বন্দি করে নিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় লুকেও ধরে আনা হয়েছে আর তাকে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। তারপর ম্যাথিউস ঘোষণা করে, সবাই চলো, এবার টার্গেটের কাছাকাছি পৌঁছতে হবে। এই দলটা এখন একটা গহীন জঙ্গল দিয়ে রওনা হয়। লারা লুকে বলল, ম্যাথিউস আমার বাবাকে মেরে ফেলেছে। এই কথা শুনে লু বলল, আমিও কয়েদিদের থেকে জানতে পেরেছি আমার বাবাকে ওরা মেরে ফেলেছে। তারপর লারা লুকে বলল, আমার খুব খারাপ লাগছে যে আমি তোমাকে এই ভয়ঙ্কর জায়গায় নিয়ে এসেছি। এদিকে রিচার্ডের ডায়েরি থেকে ম্যাথিউস খুঁজে পেয়েছিল হিমিকোর সমাধিতে প্রবেশ করার দুয়ার। সব কর্মচারী এমনকি লারা আর লুও সেই গুহার রাস্তা পরিষ্কার করতে শুরু করে। হঠাৎ একটা বুড়ো মানুষ অসুস্থ হয়ে পড়ে গেল। ম্যাথিউস লোকটার উপর দয়া না করে ওকে সোজা গুলি করে দেয়। এই সুযোগ নিয়ে লু একটা কুড়াল ছুড়ে মারলো গার্ডের দিকে। সে শুধু একটা সুযোগ দিতে চেয়েছিল যাতে লারা পালাতে পারে। লারা দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু একটা লোক তার দিকে বন্দুক তুলে নিশানা করছিল। ঠিক সেই মুহূর্তে লু ওর উপর ঝাঁপিয়ে পড়ে। একজন গার্ড তার পিছন করছিল। লারা একটা পাহাড়ের উপর উঠে আসে। সে একটা ভেঙে পড়া গাছের গুড়ির উপর দিয়ে পার হতে চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ চারিদিকে গুলি চলার আওয়াজ শুরু করলো। লারা সামলাতে না পেরে পা পিছলিয়ে পড়ে গেল নদীতে। নদীর তীব্র স্রোতের সঙ্গে ভেসে যেতে যেতে সে পৌঁছয় একটা বিশাল ঝর্ণার কাছে। সে ঝর্ণায় পড়ে যাওয়ার আগেই একটা পুরনো প্লেনের অংশ ধরে ফেলে। সেটা থেকে পিছলিয়ে যেতেই লারা সেই প্লেনের উইং ধরে কোনো রকম নিজেকে টিকিয়ে রাখে, কিন্তু তার ওজনে প্লেনের দুর্বল অংশগুলো ভেঙে যেতে শুরু করে। সে দ্রুত সামনের দিকে দৌড়িয়ে গিয়ে প্লেনের মূল অংশের দিকে ঝাঁপ দেয়। অবশেষে ঠিক সময় সে প্লেনের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু প্লেনটা আর টিকতে পারলো না। পুরো প্লেনটা একদিকে কাত হয়ে পড়ে যায় আর দুটো পাহাড়ের মধ্যে গিয়ে আটকিয়ে যায়। সৌভাগ্যজনক প্লেনের মধ্যে পড়ে থাকা একটা প্যারাশুট পাই লারা, আর ঠিক সেই মুহূর্তে লারা নিচে পড়ে যায়। আকাশ থেকে পড়তে পড়তে এই প্যারাশুটটা খুলে ফেলে। সে কোনো রকম ভাবে বেঁচে গিয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। কিন্তু এখনো শেষ হয়নি। গাছের একটা ধারালো ডাল সোজা ঢুকে যায় তার পেটের ভিতরে। লারা চিৎকার করে ওঠে, নিজের শরীর থেকে সেই ডালটা টেনে বের করে আর আশেপাশের জায়গা ভালো করে দেখে একটা গুফার ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ একটা আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসে লারা, আর ঠিক তখনই ম্যাথিউসের একটা বন্ধু রকেট তাকে ধরে ফেলে। লারা বাঁচার জন্য তার হাত কামড়ে দেয়, আর তারপরে শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই। রকেট লারাকে মাটিতে ফেলে গলা চেপে ধরে। লারা তখন আশেপাশে থাকা পাথর তুলে তার মাথায় মেরে নিজেকে ছাড়ায়। শেষমেশ সে রকেটকে লক করে ফেলে আর তার মুখ চেপে ধরে কাদার ভিতর, যাতে সে নিঃশ্বাস নিতে না পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই রকেট মারা যায়। লারা এই প্রথমবার কার জীবন নিয়ে নিয়েছে। এই মানসিক ধাক্কা সামলানোর আগেই লারা অন্ধকারে একজন মানুষের ছায়া দেখতে পায়। লারা কিছু না ভেবেই তার পিছু নেয়, আর এই লোকটা একটা পাহাড়ের উপর উঠে যায়। আর যখন তার কাছে পৌঁছয় তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এটা তার বাবা রিচার্ড। কিন্তু রিচার্ড ভাবছিল, না, এটা অসম্ভব, আমার মেয়ে এখানে কিভাবে আসবে। লারা তখন রক্তাক্ত ছিল। রিচার্ড নিজেই ওর মলমপট্টি করে। পরদিন সকালে দেখা যায় সবাই মিলে হিমিকোর কবরে ঢোকার রাস্তা পরিষ্কার করছিল। এবার রিচার্ড জানায়, আমি এখান থেকে বেরোতে পারছি না, তার কারণ হচ্ছে হিমিকোর কবর। ম্যাথিউসকে যে কোনো মূল্যে আটকাতে হবে, হিমিকোর কবর খুলতে দিলে হবে না। রিচার্ড লারাকে প্রশ্ন করে, তুই আমার গবেষণাগুলো সব পুড়িয়ে ফেলেছিস তো? লারা মাথা নেড়ে বলে, না বাবা, আমি কিছু পোড়াইনি, না হলে আমি তোমার কাছে পৌঁছতাম কিভাবে। এই কথা শুনে রিচার্ড ভয়ঙ্কর খেপে যায়। যদি হিমিকোর কবর একবার খুলে যায় তাহলে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু লারার এসব নিয়ে কিছুই যায় আসে না। সে শুধু ভাবছিল এই দ্বীপ থেকে কিভাবে বেরোবে। সে একটা তীর ধনুক তুলে নেয় আর দৌড়ে যায় ম্যাথিউসের ক্যাম্পের দিকে। লারা সেখানে পৌঁছে দেখে লু সেখানেই আছে। সে একজন গার্ডকে মেরে ফেলে যে কর্মীদের উপর নজর রাখছিল। তারপর সে সবাইকে বলে, অস্ত্র তুলে নাও, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু ঠিক তখন তার চোখে পড়ে তার বাবা একাই হিমিকোর কবরের দিকে এগোচ্ছিল। ম্যাথিউস তখন রিচার্ডকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে লোক পাঠায় আর রিচার্ডকে ধরে ফেলে। তারপর শুরু হয় অমানবিক অত্যাচার। ম্যাথিউস চায় যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করে সে ফিরে যাবে নিজের পরিবারের কাছে। কিন্তু রিচার্ড তখন চোখে চোখ রেখে বলে, এই কবরটা একবার খুলে গেলে তোর কোনো পরিবারই বাঁচবে না। ম্যাথিউস বুঝে যায় রিচার্ড কিছুতেই তাকে দরজা খোলার রহস্য বলবে না, তাই সে গার্ডকে বলে রিচার্ডকে মেরে ফেলে দেয়। কিন্তু গার্ড গুলি চালানোর আগেই লারা গার্ডের উপরে তীর চালিয়ে দেয়। তারপর সে তীরটা তাক করে ম্যাথিউসের দিকে, কিন্তু ম্যাথিউসের বন্দুকটা রিচার্ডের দিকে তাক করে নেয়। সে জানায় লারা হিমিকোর অভিশাপের গল্পে বিশ্বাস করে না, তাই সে চায় লারা যেন তার বাবাকে রাজি করায় এই দরজাটা খুলতে। লারা সিদ্ধান্ত নেয়, এত বছর পর আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, আমি আর কোনো মূল্যেই তাকে হারাতে চাই না। সে বলে, আমি জানি কিভাবে দরজা খুলতে হয়। এটা ঠিক তেমনই ছিল যেটা ও এখানে আসার আগে একটা পাজল সলভ করেছিল। লারা দরজার সামনে থাকা চাবিগুলো ঘুরোতে থাকে ঠিক সেই সিকোয়েন্সে, আর কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে পড়ে। এখন রিচার্ড, লারা, ম্যাথিউস আর তার পুরো দল ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই একটা প্রবল বাতাস বইতে শুরু করে। রিচার্ডের ভাব
ভাবনা, এটা হিমিকোর নিঃশ্বাস। হঠাৎ লারার পা পড়ে একটা ট্রিগারে, আর সেখান থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে একটা বিশাল বর্ষা। একটা গার্ড তৎক্ষণিক মারা যায়। এরপর পৌঁছয় তারা একটা গর্তের পাশে, যেখানে প্রচুর মৃতদেহর হাড় পড়েছিল। দলের সবাই একটা মই ব্যবহার করে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা গার্ড ভুল করে আবার একটা ট্রিগারে পা দিয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে চারিপাশে গোল দরজাগুলো বন্ধ হয়ে যায় আর সবাই ভিতরে আটকে যায়। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো পায়ের নিচের স্থানগুলো ভেঙে ভেঙে পড়তে শুরু করে। ঠিক তখন লারা দেখতে পায় একটা গার্ড বাইরে থেকে একটা জায়গা দিয়ে লাইট মারছে। সে বুঝতে পারে দরজার পাশে থাকা হুইল দিয়ে কোনো রকম ভাবে দরজাটা খুলতে হবে। তখন হঠাৎ লারা বুঝতে পারে এটাও একটা পাজলের মতো। এখানে হলুদ আর লাল হুইল মিলে সবুজ হুইল বানাতে হবে। আর ঠিক যেই মুহূর্তে সেই সবুজ আলো জ্বলে উঠলো, দরজাটা খুলে গেল। তারা এখন ঢুকে পড়ে এক জায়গায় যেখানে দেখা যায় বহু পুরনো ভাঙাচোরা কবর। এগুলো ছিল দাসীদের কবর, যারা মৃত্যুর পরেও রানী হিমিকোর সেবা ছাড়িনি। রিচার্ডের ডায়েরিতে যেটা লেখা ছিল ঠিক তাই চোখের সামনে ঘটছে। এই দেখে লারার মন ভেঙে যায়। তাহলে কি অভিশাপ সত্যিই আছে? এবার তারা রানী হিমিকোর কবরে অবশ্য খুঁজে পায়। রিচার্ড আবার একবার ম্যাথিউসকে বোঝানোর চেষ্টা করে এই কবর খোলা মানেই সর্বনাশ, কিন্তু ম্যাথিউস এসব কথায় কান না দিয়ে গার্ডকে বলে হিমিকোর কবরটা খুলে ফেলতে। আর ভেতর থেকে বেরিয়ে আসে হিমিকোর মৃতদেহ। হঠাৎ করে হিমিকোর চোখ খুলে গেল, তার শরীর সাথে সাথে পচতে শুরু করলো। লারা তখন খেয়াল করলো কবরের দেয়ালে আঁকা ছবিগুলোতে হিমিকোকে দানব রূপে দেখানো হয়নি। লারার তখন মনে পড়লো প্রথমের সেই ধাঁধাটা, যেটাই লিখেছিল জীবন ফিরে পেতে হলে হিমিকোকে মরতে হবে, আর কেউ যদি হিমিকোকে ছুঁয়ে নেয় তো তাকে মরতে হবে। লারা গার্ডদের হিমিকোকে ছুঁতে মানা করলো। এটা দেখে বোঝা গেল হিমিকোর শরীরে একটা ভয়ঙ্কর ভাইরাস ছিল। এই মহামারী যেন ছড়িয়ে না পড়ে তার জন্য হিমিকো নিজেকে এখানেই বন্ধ করে রেখেছিল। লারার কথা না শুনে গার্ডগুলো যখন তাকে ছুলো, হিমিকো উঠে বসে পড়লো। এটা দেখে ম্যাথিউস ভাবলো এটা কোনো ড্রামা, ও অত গুরুত্ব দিল না। কিন্তু পরেক্ষণই গার্ডের হাত আর শরীর পুরো পচতে শুরু করলো, আর ভয়ে গার্ডটা অন্ধ গুলি চালাতে শুরু করলো। এই ফায়ারিং এ একটা অন্য গার্ডও মরে গেল, যে ওই হিমিকোকে ছুঁয়েছিল। গার্ডটা যখন ম্যাথিয়াসের দিকে এগোচ্ছিল, ম্যাথিয়াস ওকে গুলি করে সেখানেই শেষ করে দিল। তবুও ম্যাথিয়াস থামলো না। সে ঠিক করলো হিমিকোর একটা আঙুল নিয়ে যাবে আর তার বসকে দেবে। যখন ও এইসব করছিল, লারা তখন একটা কুড়াল তুলে একটা গার্ডের উপরে আক্রমণ করে দেয়। একই সময় রিচার্ডও সেই মৃত গার্ডের বন্দুক নিয়ে ম্যাথিয়াসের পায়ে গুলি মারে। ম্যাথিয়াস দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে, আর লারার পিছু নিতে লাগলো সেই আহত গার্ড। রিচার্ড তখন ম্যাথিয়াসকে বলল চলে যায় এখান থেকে, আমি তোর পথ আটকাবো না। কিন্তু বাস্তবে সে কখনোই চাইবে না হিমিকোর আঙুল এই দ্বীপ থেকে বাইরে বেরোক। ম্যাথিয়াস তখন রিচার্ডের দিকে গুলি চালাতে থাকে। খুব শীঘ্রই তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়, আর ঠিক তখনই একজন ইনফেক্টেড গার্ড উঠে দাঁড়ায়, রিচার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। রিচার্ড গুলি চালাতে গার্ডটা শেষ হয়ে যায়, কিন্তু তার আগেই গার্ডটা রিচার্ডকেও ছুঁয়ে ফেলেছিল। এখন রিচার্ডও ইনফেক্টেড হয়ে গেছে। সে তার হাত চেপে ধরে একটা বেল্ট দিয়ে টাইট করে বেঁধে নেয়, যাতে ভাইরাসটা ধীরে ধীরে ছড়ায়। এদিকে লারা দাসীদের একটা কবরের ভিতর লুকিয়ে পড়েছিল। তখনই পা পিছলিয়ে একটা গোপন ঘরে পড়ে যায়। সেখানে একটা ট্রিগার চোখে পড়ে লারার। সে সেটার উপর পা দিতেই একটা কাঠের গুঁড়ো যাতে স্টিলের পিন রয়েছে সেটা লারার দিকে এগোচ্ছিল। অনেক কষ্ট করে সেটা থেকে বাঁচতে পারলো লারা, আর সেইটা লেগে গার্ডেরও সেখানে মৃত্যু হয়ে গেল। এরপর লারা আবার ফিরে আসলো হিমিকোর কবরের কাছে, কিন্তু তার বাবা জানায় এখন আমার শরীরেও ভাইরাস চলে এসেছে। লারা কিছুতেই বাবাকে হারাতে চায় না, কিন্তু রিচার্ড বলে আমার জীবনের শেষ মুহূর্তে আমি তোকে দেখতে পেয়েছি, এটাই আমার জন্য অনেক। কথা দে তুই যে কোনো ভাবে এই মহামারীকে এই দ্বীপ থেকে বাইরে বেরোতে দিবি না। লারা কাঁদতে কাঁদতে অস্ত্র তুলে নেয় আর বাবাকে শেষবারের মতো বিদায় জানায়। লারা ঠিক করেছিল যে করেই হোক ম্যাথিয়াসকে এখান থেকে যেতে দেবে না। এখানে লারা আর ম্যাথিয়াসের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। লারা সিঁড়িটাকে ফেলে দিল যাতে ম্যাথিয়াস বাইরে যেতে না পারে। ম্যাথিয়াস এবার রেগে গিয়ে কোড়াল তুলে লারার দিকে ছুঁড়ে মারে। সে লারাকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে। তখনই রিচার্ড হিমিকোর কবরের ভিতরে একটা বিস্ফোরণ করে দেয়। এই বিস্ফোরণের শব্দে ম্যাথিয়াস মনোযোগ হারিয়ে ফেলে, আর এই সুযোগেই লারা ওকে এক লাথি মেরে সরিয়ে ফেলে, আর তার পকেটে রাখা হিমিকোর সংক্রমিত আঙুলটা ম্যাথিয়াসের মুখে ঢুকিয়ে দেয়। এবার ম্যাথিয়াসের শরীরেও ছড়িয়ে পড়ে সেই ভয়ঙ্কর মহামারী। আর দেরি না করে লারা ওকে এক ধাক্কা মেরে ফেলে দেয় সেই কঙ্কাল ভরা গভীর খাদে। পুরো জায়গাটা তখন ধ্বংস হয়ে ভেঙে পড়তে শুরু করে। লারা দেওয়াল বেয়ে যেরকম সেরকম ভাবে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল। বাইরে অপেক্ষা করছিল লু। সে লারাকে উপরে উঠতে দেখে হাত বাড়িয়ে দিল আর অনেক কষ্ট করে তাকে টেনে বাইরে বের করলো। এরপর ওরা দেখতে পায় ট্রিনিটি অর্গানাইজেশনের হেলিকপ্টার ওখানে দাঁড়িয়ে আছে। তারা পাইলটকে হুমকি দিয়ে জোর করে বলল আমাদের এখান থেকে বের করে নিয়ে চলো। লন্ডনে ফিরে লারা সেই সমস্ত কাগজে সই করলো, যার কারণে রিচার্ডকে সরকারিভাবে মৃত ঘোষণা করা হলো। আর তারপরে সব সম্পত্তি এবার লারার নামে হয়ে গেল। অ্যানা বলল এখন তুমি এই পুরো বিজনেসের মালিক, কিন্তু লারা বলল আমার এইসবে কিছুই যায় আসে না। এরপর লারা তার মায়ের নেকলেসটা ফিরিয়ে আনলো, যেটা একসময় তাকে বেঁচে দিতে হয়েছিল। সে সেটাকে হাতে ধরে চোখ বন্ধ করে নিজের মা বাবাকে মনে করলো, আর বুঝতে পারলো এই যাত্রাটা শুধু অ্যাডভেঞ্চার ছিল না, এটা ছিল তার মা বাবার প্রতি ভালোবাসা। এইভাবেই আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটা ভালো লেগেছে। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এক্সপ্লেনেশনটা ভালো লাগলে লাইক করবেন, আর এমন আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।